চুপ থাকবি তুই? আর একটা প্রশ্ন, বাসায় তো সারাদিন মেঘবুদিকে দেখেই, তারপরেও এত বিভোর হয়ে আসো কেন বলবা? আবির রাশভারী কণ্ঠে জবাব দিল, বাসায় তো এভাবে দেখার সুযোগ পাই না। একবারের বেশি দুবার তাকাতে গেলেই চোখে চোখ পড়ে যায়। না চাইতেও বাধ্য হয়ে আমার দৃষ্টি সরিয়ে নিতে হয়। আজ এতদিন পর ওকে দেখার সুযোগ পেয়েছি। দয়া করে তোর মুখটা বন্ধ রাখ। ওদেরকে আনতে যাবা না? আবির গম্ভীর কণ্ঠে জানালো। কল বা মেসেজ দিয়ে বল চলে আসতে। আমি এখন কোথাও যাব না, আর তুইও যেতে পারবি না। প্রোগ্রাম শেষে এগিয়ে দিয়ে আসিস, এখন ডিস্টার্ব করিস না। সাকিব পকেট থেকে ফোন বের করে মেসেজ করছিল। সাকিবের কাঁধে আবিরের মাথা, ও কি যুগল নিবদ্ধ মেঘের চোখে মুখে। প্রেয়সীর মুগ্ধতায় ডুবে আছে সে, পল্লব ফেলছে না একটিবারও। ইহজগতের আর কোনো কিছুতেই মনোযোগ নেই তার। আচমকা কেউ একজন আবিরের কান চেপে ধরায় আঁতকে ওঠে। অগাধ মনোযোগ ছেদ পড়ল। আকস্মিক ঘটনায় আবির কিছুটা ভরকে গেল। হকচকিয়ে সোজা হয়ে বসে সঙ্গে সঙ্গে তাকায় সেদিকে। মাইশা শক্ত হাতে আবিরের কান চেপে ধরে আছে, চোখে মুখে পরিষ্কার রুষ্টতা। আবির বিস্ময় চোখে তাকায়, ভ্রুকুচকে নরম স্বরে বলল, উফ আপু, লাগছে। মাইশা রাগী স্বরে জবাব দেয়, লাগুক, তোরে কতক্ষণ পিটাইলে মনে শান্তি পাইতাম। আবির নিরুদ্যোগ কণ্ঠে বলল, আমি আবার কি করলাম? ফাজিল ছেলে, আবার কথা বলিস? প্লিজ আপু, কান ছাড়ো, ব্যথা পাচ্ছি। মাইশা কান ছেড়ে আবিরের পিঠে ঠাস ঠাস করে 2-3টা থাপ্পড় বসিয়ে দিয়েছে। আবির কপাল গুটিয়ে কোমল কণ্ঠে আর্তনাদ করে। আপু। সাকিব চিন্তিত স্বরে শুধালো, হয়েছেটা কি আপু? ভাইয়াকে মারতেছো কেন? মাইশা রাগান্বিত কণ্ঠে বলা শুরু করে, মারব না তো কি করব? আমি নিজেই না সেজে কতটা সময় নিয়ে মেঘকে সাজিয়েছি, সাথী শাড়ি পরিয়ে দিয়েছে, মুন্নি আর আমি মিলে মেকআপ করে দিয়েছি, আলতাটা পর্যন্ত আমি দিয়ে দিয়েছি। বারবার মেয়েটাকে বলছি তুমি বসে থাকো, আমি রেডি হলে একসাথে নিচে আসব। ছটপটে মেয়ে একটু বসলো না, রুম থেকে ছুটে চলে আসছে। আমি রেডি হয়ে আসতে পারলাম না। মেঘের পরনে না আছে শাড়ি আর না আছে কোনো সাজগোজ। আমি শিওর এটা ওই ফাজিলের কাজ। বলতে বলতে আবিরের পিঠে আরেকটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। সাকিব মাইশার কথা শুনেই বসা থেকে উঠে গেছে। আবির মুখোমুখি হয়ে শুধায়, ও আচ্ছা, এই কারণে তাহলে তোমার টালমাটাল অবস্থা। মাইশা পুনরায় চেঁচিয়ে ওঠে। কিরে, কথা বলছিস না কেন? আবির অন্যদিকে তাকিয়ে উত্তর দিল, আমি কি বলবো? মেঘ শাড়ি পাল্টালো কেন? জানি না। আবির, একদম ফাজলামো করবি না। আমি ড্যাম শিওর এটা তোর কাজ। সাকিব পাশ থেকে বলে উঠল, এতক্ষণে বুঝলাম ভাইয়ের মাথা নষ্টের কারণ মেঘবতীর শাড়ি। থাক আপু, তুমি মন খারাপ করো না। ভাইয়া মেঘবতীর প্রতি একটু বেশি সিরিয়াস তো, তাই হয়তো শাড়ি পাল্টাতে বলছে। মাইশা ভ্রুকুচকে শুধালো, তুইও জানিস আবির তাহলে সত্যি সত্যি মেঘকে পছন্দ করে? সাকিব উত্তেজিত কণ্ঠে জানালো, পছন্দ না গো আপু, মেঘবতীর প্রেমে আবিরও দেওয়ানা বলল। মানুষ তো প্রেমে হাবুডুবু খায়, ভাইয়া পুরোপুরি ডুবে আছে। কবে যে নিঃশ্বাস আটকে মরে যায় আল্লাহ জানে। আবির সাকিবের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। সাকিবের সেদিকে হুঁশ নেই। আবির ধমক দিতে যাবে তার আগেই মাইশা শীতল কণ্ঠে বলে ওঠে, ছি আবির, তোর থেকে অন্তত এটা আশা করিনি। ছোটবেলা থেকে তুই বলতি আমি নাকি তোর সবচেয়ে ভালো বোন। ভালো বোন হওয়ার এই প্রতিদান দিলি? একটাবার বলতে তো পারতি। বীর কশিয়তের স্বরে জবাব দিল, কি করে বলবো? তোমার সাথে কি নীরবে কথা বলতে পারি? ফোনে কথা বললে মামা, মামি, মালা, দিশা কেউ না কেউ থাকেই সব সময়। বলবো কিভাবে? মাইশা সেসবে পাত্তা না দিয়ে বলে, তুই আমার প্ল্যানে পানি ঢালেছিস, এখন আমি তোর প্রেমে আগুন লাগাবো। ওয়েট বাবু। মাইশার রাগে গজগজ করে 2-3 কদম এগোতেই আবির ছুটে গিয়ে মাইশার পথ আটকে দ্বিগুণ ভারী কণ্ঠে প্রশ্ন করে, কি করবা? তানভীরকে কল দিয়ে বলবো তুই যে গোপনে হের বোনে পিছে ঘুরছিস। আবির মাইশার সামনে থেকে সরে এক পাশ হয়ে দাঁড়িয়ে উত্তর দিল,
ও, মাইশা ভ্রুকুচকে আবিরের মুখের পানে তাকায়। আবিরের ঠোঁটের কোণে হাসি দেখে মাইশার চরম রাগ উঠে গেছে। সাকিবের দিকে তাকাতেই সাকিব হেসে ফেলল। সাকিবকে হাসতে দেখে মাইশা রাগে প্রশ্ন করল, হাসছিস কেন? হাসছি কারণ তুমি যাকে বিচার দিতে যাচ্ছ সে অলরেডি সব কিছু জানে। এখন না, আরও 7-8 বছর আগে থেকেই জানে। কি? আবির কি এত বছর যাবৎ মেঘকে ভালোবাসে? হ্যাঁ। মাইশা আবিরকে শুধালো, মেঘ জানে? না, বলিস না কেন? সময় হলে বলবো। তুই সময় অপেক্ষা কর, আমি এক্ষুনি বলে দিব। আবির আতঙ্কিত হয়ে বলে, আপু প্লিজ, ওরে এখন এসব কিছু বলো না। আমি বলবই। সরি আপু, প্লিজ ওরে কিছু বলো না। সরি বললো কি সব কিছুর সমাধান হয়ে যায়? এত কষ্ট করে সাজিয়ে দেখতে পারলাম না, আর একটা ছবিও তুলতে পারলাম না। এখন তোরে কি করতে মন চাইছে বল? আপু শোনো, ভাইয়া যেহেতু ঢাকায় জব করেন, বিয়ের পর তো তুমিও ঢাকাতেই থাকবা। কোনো একদিন মেয়েকে শাড়ি পরিয়ে তোমার সাথে দেখা করাবো, দরকার হলে তোমাদের বাসা থেকেও ঘুরে নিয়ে আসবো। তবুও শাড়ি পরা নিয়ে আর কিছু বলো না। আম্মুদের কারো কানে এসব কথা গেলে তুলকালাম হয়ে যাবে, প্লিজ। ফুপ্পি জানে না? না। ঠিক আছে, মাপ করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? কানে ধর। এখন? হ্যাঁ এখন। কানে ধরবি নাকি মেঘকে বলবো? আচ্ছা ধরছি। বলে আবির দুহাতে আলতোভাবে কানের লতি স্পর্শ করলো। মাইশা মৃদু এসে শুধালো, মেঘকে প্রথমবার শাড়িতে দেখার অনুভূতি বল। আবিরের জবাব এলো, কানে ধরে কেউ অনুভূতি শেয়ার করে? কেউ করে না বলে তুই করবি? শুনো তবে, শাড়ি পরিহিতা মাহাদিবা খান মেঘকে দেখলে সাজ্জাতুল খান আবিরের অন্তরতম অচল পূর্বাভাসবিহীন কাল বৈশাখী ঝড়ের কবলে পড়েছে। মাহাদিবার সহচর্য ব্যতীত আবিরের অশান্ত হৃদয় শান্ত হবে না। মাইশা আর সাকিব দুজনেই হাঁ করে তাকিয়ে আছে। মাইশা উচ্চস্বরে হেসে বলল, হাই আল্লাহ, আমার ভাই এখন প্রেমিক পুরুষ হয়ে গেছে। মাইশার হাসির শব্দে মিমদের নজর পড়ে। আবিরকে দেখে বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপু দেখো ভাইয়া কানে ধরে দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ মেঘের নজর পড়ে সেদিকে। আবিরকে এই অবস্থায় দেখে মেঘের মাথায় চক্কর দিয়ে ওঠে। মেঘ মিম ছুটে যায় সেদিকে। মেঘ দূর থেকে উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, কি হয়েছে, আপনি কান ধরে আছেন কেন? মাইশা আবিরকে ইশারা দিতেই আবির কান থেকে হাত নামিয়ে বলে, কিচ্ছু হয়নি। কিছু হয়নি মানে কি? মাইশা মেঘের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলে, আবির ভুল করেছিল, তাই আমি শাস্তি দিয়েছি। মিম প্রশ্ন করে, ভাইয়া কি ভুল করেছিল? সেটা তোমাদের বলা যাবে না। এই বলে মাইশা চলে গেছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, কি করছিলেন আপনি? আবির কিছু বলার আগেই সাকিব বলল, ভাইয়া ছোট একটা ভুল করেছিল, তাই আপু শাস্তি দিয়েছে, তুমি টেনশন করো না। এই কথা শুনে মেঘ ফিক করে হেসে উঠল। আবির ভ্রুকুচকে প্রশ্ন করলো, হাসছিস কেন? মেঘ মুচকি এসে এপাশ ওপাশ মাথা নাড়ল। মিমের হাত ধরে হাসতে হাসতে চলে যাচ্ছে। আবির কপাল গুটিয়ে প্রেয়সীর গমন পথে চেয়ে আছে। মেঘের চিন্তিত চেহারার হঠাৎ পরিবর্তনের কারণ আবিরের মাথায় ঢুকছে না। মাইশাকে স্টেজে বসানো হয়েছে। প্যান্ডেলে আত্মীয়ের সমাগম। এর মধ্যে দুটো অল্পবয়স্ক মেয়ে শাড়ি পরে বাড়িতে ঢুকছে। সাকিব এক পলক তাকিয়ে আবিরের কানে ফিস ফিস করে কি যেন বলে সেদিকে চলে গেছে। মালা আর ওর বান্ধবীরা কয়েকটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতে ব্যস্ত। ছেলেগুলো মালারই বন্ধু। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ পর্যবেক্ষণ করছে। মেঘ চেয়ারে বসে মাইশার ছবি তুলছে আর সেগুলো মিমকে দেখাচ্ছে। মাঝে মাঝে দুই বোন সেলফিও তুলছে। সাকিব গেটের কাছে গিয়ে একটা মেয়ের সঙ্গে একটু কথা বলেই সরে গেছে। আদি ছুটে এসে মিমকে টেনে নিয়ে কোথায় চলে গেছে। এই সুযোগে
আবির লোকজনের ভিড় পেরিয়ে মেঘের পেছনে দাঁড়িয়ে মেঘের মাথায় গাঁট্টা মারে। আকস্মিক ঘটনায় মেঘ আঁতকে ওঠে। পিছন ফিরে আবিরকে দেখে কিছুটা স্বাভাবিক হয়। আবির রাশভারী কণ্ঠে প্রশ্ন করে, তখন হাসছিলি কেন? এমনি। এমনি কেউ হাসে না, কারণ বল। আপনাকে শাস্তি দেওয়ার মানুষ তো আছে, দেখেই হাসি পাচ্ছিল। তার মানে আমি শাস্তি পেলে তুই খুশি? আমি এই কথা কখন বললাম? সব কথা বলতে হয় না, তোর বরের কথা চোখে স্পষ্ট ভাসছে। মেঘ ঘন ঘন পল্লব ফেলে শুধালো, আপনি কি চোখের ভাষাও বুঝেন না? জি। সবার? জি না, তোর মতো তার ছিঁড়া মানুষের মনের কথা বোঝার ক্ষমতা আল্লাহ আমায় দিয়েছেন। আমি মোটেও তার ছিঁড়া না। কি মনে হয়? মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আমি মোটেও তার ছিঁড়া না। সেসব পরে দেখা যাবে। মামি খাওয়ার জন্য ডেকে গেছেন। মিম, আদিকে নিয়ে তাড়াতাড়ি আয়। মালা আর ওর বান্ধবীরা দূর থেকে আবির মেঘের কথোপকথন শোনার চেষ্টা করছিল। স্টেজ থেকে মাইশাও আবির মেঘকে দেখছিল। মাইশার মুখে মিষ্টি হাসি। মাইশা আর আবিরের বয়সের পার্থক্য মাত্র 1 বছর হওয়ায় দুই ভাই বোনের মধ্যে ছোট থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মামাবাড়িকে কেন্দ্র করে আবিরের শৈশবের অনেকখানি স্মৃতি জড়িয়ে আছে। মামাবাড়ির সবচেয়ে কাছের মানুষ ছিল মাইশা। সাকিব একটু বড় হওয়ার পর থেকে সাকিবের সঙ্গেও খুব ভালো সম্পর্ক হয়েছে। বাকিদের সঙ্গে তেমন আন্তরিকতা নেই। মাইশা পড়াশোনার জন্য বাড়ির বাইরে চলে যাওয়া, আবিরের দীর্ঘদিন মামাবাড়িতে না আসা, তারপর বিদেশে চলে যাওয়া, সব মিলিয়ে মাইশার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি অনেক বছর। মালার ফোন দিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে, তবে সবসময় মালা আশেপাশে থাকে। মালার সামনেই মাইশা আবিরকে অনেকবার প্রশ্ন করেছে আবির কাউকে পছন্দ করে কিনা, কেউ আছে কিনা, কিন্তু আবির সবসময় এই প্রশ্ন এড়িয়ে গেছে, ব্যস্ততা দেখিয়ে কল কেটে দিয়েছে। মাইশাও আলাদাভাবে কখনো আবিরকে কল দেয়নি, আবিরও নিজ থেকে কিছু বলেনি। এতদিন পর মাইশা আবিরের মনের কথা জানতে পেরেছে, তাই মেঘ আবিরের খুনছুটি দেখে আনমনে হাসছে। তবে মাইশা খুশি হলেও মালা তেলে বেগুনে জ্বলে উঠেছে। সন্ধ্যার ঘটনার পর থেকে দুজনকে একসঙ্গে দেখলেই মালা ফুঁসে ওঠে। আবির বাড়ির ভিতরে চলে গেছে। মিমার আদি আসার পর মেঘও ওদের নিয়ে খেতে চলে গেছে। মাইশার বাবা চাচারা, মামারা আরও যারা যারা আছেন সবাই মাইশাকে হলুদ লাগাতে ব্যস্ত। দুজন ক্যামেরাম্যান ছবি তুলতেছে। মেঘদের পিছু পিছু মালাও ওর বান্ধবীদের নিয়ে খেতে গেছে। মালিয়া খান আর আবিরের ছোট মামি মিলে সবাইকে খাওয়াচ্ছেন। মালাকে বসতে দেখেই সাকিব ঠাট্টা স্বরে বলল, কী রে মালা, তুই খেতে বসছিস কেন? তোর কি সমস্যা? আমার আবার কি সমস্যা হবে? যে মেয়ে সাজলে সারাদিন পানিও খায় না, সেই মেয়ে শাড়ি পরে সেজেগুজে ভাত খেতে বসছে, ঘটনা কি? তোর মাথা। সাকিব আর কথা বাড়ালো না। আবিরের এক পাশে সাকিব বসেছে, অপর পাশে আদি বসেছে, তারপর মিম, এরপর মেঘ। মেঘের পাশেই মালা বসেছে। মালাকে মেঘের পাশে বসতে দেখেই আবির চোখ রাঙিয়ে সাকিবের দিকে তাকিয়ে আছে। সাকিব চোখে ইশারা করলো আবির যেন শান্ত থাকে। মালার থেকে মেঘকে দূরে দূরে রাখতে চেয়েও পারছে না। মেঘ নিজের রাগ কন্ট্রোল করে খুব তাড়াহুড়োয় খাবার খাচ্ছে। আবিরের খাবার প্রায় শেষ। তখন মালা মেঘকে উদ্দেশ্য করে বলছে, মেঘ তুমি বরং এই মাছটা খাও। একটা মাছের পিস চামচে তুলে মেঘের দিকে এগোতেই আবির রাগান্বিত কণ্ঠে বলে, মাছের তরকারি অনেক ঝাল হয়েছে, মেঘ এত ঝাল খেতে পারে না। মালা পুনরায় মাছ বাটিতে রেখে দিল। আবিরের কথা শুনে মেঘ চোখ জোড়া বড় করে তাকালো। অষ্টাদশীর খাওয়া বন্ধ হয়ে গেছে। মেঘ এত ঝাল খেতে পারে না, এটা আবির ভাই মনে রেখেছে ভেবেই অষ্টাদশীর মন খুশিতে ভরে গেছে। মেঘ চিবুক নামিয়ে লাজুক হাসলো। আবির ভাইয়ের প্রতি ভালো লাগা ক্রমশ বেড়েই চলেছে।
আবির উঠে যেতে যেতে মালাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, মেয়েকে খাওয়ানোর দায়িত্ব তোকে দেওয়া হয়নি। তো যতটুকু কর্তব্য ততটুকুই করিস। এর বাইরে কোনো প্রকার ভালোবাসা দেখানোর প্রয়োজন নেই। আবির রাগে কটমট করে রুম থেকে বেরিয়ে পড়েছে। রাগটা পুরোপুরি প্রকাশ করতে পারছে না, আবির গিলতেও পারছে না। খাওয়ার মধ্যে তানবীর ৫-৭ বার কল দিয়ে ফেলেছে। তানবীরের সাথে কথা বলে নিজের ভিতরের ক্ষোভ প্রকাশ করছে। তানবীরও ঠান্ডা মাথায় ভাইকে বুঝাচ্ছে। আচমকা আবিরের সামনে মেঘ দাঁড়াতেই আবিরের কথা বন্ধ হয়ে গেছে। ক্ষোভের পরিবর্তে আবিরের চোখে মুখে মুগ্ধতা প্রতীয়মান হচ্ছে। মায়াবিনীর মায়াবী মুখ দেখলে আবিরের ক্রোধ যেন নিমিষেই বিলীন হয়ে যায়। আবির উঠে যাওয়ায় মেঘ তাড়াহুড়া করে খাবার খেয়ে ছুটে এসেছে। আবির ভাইয়ের অপ্রকাশিত ভালোবাসা বেশ ভালোই বুঝতে পারছে সে। আবিরকে নিরুত্তর থাকতে দেখে তানবীর কয়েকবার হ্যালো হ্যালো বলছে। কয়েক মুহূর্ত পর আবির বলে, এখন রাখছি, পরে কল দিব। মেঘ মোলায়েম কণ্ঠে শুধালো, ভাইয়া কল দিয়েছিল। হ্যাঁ। ভাইয়া কি রাতে খেয়েছে? হ্যাঁ, তুই কি জন্য এসেছিলি? আপনাকে দেখতে। আবির কপাল কুঁচকে বলে, মানে? আপনার শীত লাগছে কিনা দেখতে আসছিলাম। ঠিক আছে, চলে যাচ্ছি। আবিরের তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। মুখ ফসকে সবসময় সত্যি কথাই কেন বের হয়। মেঘ কপাল চাপড়াতে চাপড়াতে স্টেজের দিকে চলে গেছে। আবিরকে দেখেই মাইশা হাতে ইশারা করলো স্টেজে যাওয়ার জন্য। ঘণ্টা দুয়েক গায়ে হলুদের প্রোগ্রাম চলল। স্টেজের আশেপাশে ছবি তোলার জন্য বেশ কিছু সোফা, তার আশেপাশে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। সেখানেই সকলে দল বেঁধে ছবি তুলছে। সবার হলুদ ছোঁয়ানো শেষে নাচের প্রোগ্রাম শুরু হয়েছে। দিশা, মালার বান্ধবীরা সবাই গায়ে হলুদের গানে অনেক সুন্দর নেচেছে। ছেলেদের মধ্যেও বেশ কয়েকজন নেচেছে। সবার শেষে 10 জন ছেলে স্টেজে উঠেছে। সবার পরনে রানী গোলাপি পাঞ্জাবি। সবাই এক গানে নাচছে। মেঘ সামনের দিকে চেয়ারে বসে সেই নাচের ভিডিও করছে, কারণ 10 জনের কেন্দ্রবিন্দু হলো আবির। সবাই নিজেদের মতো নাচলেও আবিরকে স্টেজে ওঠানো যায়নি। মাইশা আপু আর সাকিবের জোরাজোরিতে আবির শেষমেশ সবার সাথে নাচতে রাজি হয়েছে। টানা 3টা গানে 10 জন একসঙ্গে পারফর্ম করেছে। আবির স্টেজ থেকে নেমে একটা চেয়ারে বসতে বসতে মেঘকে বলল, একটু পানি নিয়ে আসবি প্লিজ? এক্ষুনি আনছি। বলে মেঘ হুটোপুটি করে পানি আনতে চলে যায়। পানির গ্লাস নিয়ে আসতে আসতে দেখে মালা আবিরকে পানির বোতল সারতেছে। মেঘ গ্লাস হাতে মাঝপথেই দাঁড়িয়ে পড়েছে। আবির ঘাড় ঘুরিয়ে উচ্চস্বরে বলল, পানি কি দিবি? মালা পুনরায় বলল, এটা ভালো পানি, খাও। মেঘ কয়েক পায়ে গিয়ে আবিরের কাছে আসতেই আবির হাত বাড়িয়ে পানির গ্লাস নিতে নিতে বলল, বোতল দিয়ে পানি খাই না আমি। মালা রাগে গজগজ করে চলে যাচ্ছে। যতবারই আবিরের কাছে যেতে চায় আবির ততবারই মালাকে অবহেলা করে, দূরে সরিয়ে দিচ্ছে। এটা মালার একদম সহ্য হচ্ছে না। মেঘের প্রতি এত কেয়ার সহ্য করতে পারছে না সে। মেঘ পানির গ্লাস নিতে নিতে বলল, আপনি এত ভালো ডান্স করেন, জানতাম না তো। আবির মুচকি এসে বলে, সময় হলে আরো অনেক কিছু জানতে পারবেন। মেঘ অবাক লোচনে আবিরের দিকে তাকিয়ে আছে। প্যান্ডেলের আনাচে কানাচে মানুষের ভিড়। শীতের রাতে বলে প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করা হয়েছে। মেহেদি দেওয়ার জন্য পার্লার থেকে 3 জন মেহেদি আর্টিস্ট আনা হয়েছে। মাইশা রুমে চলে যাওয়ায় পাড়া প্রতিবেশীরাও যে যার মতো বাড়ি চলে যাচ্ছে। এত মানুষের ভিড়েও দুজোড়া চোখ একে অপরকে দেখছে। উভয়ের তপ্ত দৃষ্টি তোলপাড় চালাচ্ছে উভয়ের হৃদয়ে। স্পন্দনের মাত্রা তীব্র হচ্ছে। দুজনের আঁখি যুগল জড়িয়ে আছে মোহময়তায়। হঠাৎ ফোন ভাইব্রেশন হওয়ার আবিরের দুর্ভেদ্য চাহনিতে ছেদ পড়ে। স্ক্রিনে তাকাতেই সাকিবের নাম চোখে পড়ে। ঘাড় ঘুরিয়ে সাকিবের হাস্যোজ্জ্বল মুখ দেখে আবির পুনরায় মেঘের দিকে তাকায়। মেঘ তখনও গভীর মনোযোগের সঙ্গে আবিরকে দেখছে।
আবির মেঘের চোখের সামনে দু আঙুলে তুড়ি বাঁধিয়ে মেঘের ঘোর কাটানোর চেষ্টা করলো। তুড়ির শব্দে মেঘ নড়ে ওঠে। সম্বিত ফিরতেই মেঘ লাজুক হাসলো। সে কল্পনায় আবির ভাইয়ের সঙ্গে কাপল ড্যান্স করতেছিল। আবির তুড়ি বাজিয়ে রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে ফেলেছে। মেঘকে হাসতে দেখে আবির কপাল গুটিয়ে বলল। কি হলো? মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজালো। দীর্ঘ এক শ্বাস ছেড়ে ডাকলো। আবির ভাই। আবির অবিশ্বিত কণ্ঠে জবাব দিল। হুম। আঁকপাশ না ভেবেই মেঘ বলল। আপনি মানুষটা খুব তেতো। মেঘের কথায় আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। মুচকি এসে আশেপাশে তাকিয়ে ভাবলেশীন জবাব দিল। তেতো হয়েই যে বিপদে আছি, মিষ্টি হলে না জানি কি হতো। মেঘের ওষ্ঠদয় আরও প্রশস্ত হলো। আবির ভাই ঠিকই বলেছেন। আবির ভাইয়ের এই অ্যাটিটিউড দেখেই মালা আপু এমপির মেয়ের মতো না জানি আরও কত মেয়ে পাগল। মালা আপুর আচরণে মনে হয় আবির ভাই তার সম্পত্তি। ভাবতেই আচমকা মেঘের হাসি গায়েব হয়ে গেছে। মুখ ফুলিয়ে শ্বাস টেনে বিড়বিড় করে বলল। আবির ভাই শুধুই আমার, আর কারোর না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের হঠাৎ পরিবর্তন দেখছে। মেঘের যে ক্ষণে ক্ষণে কি হয়ে যায় এটা ভেবেই আবির ক্লান্ত। আসার পর থেকেই মেয়েটাকে চোখে চোখে রাখছে, তারপরও কি যে হয়। বাসায় থাকলে আবির কখনোই এতটা সময় মেঘকে দিতে পারতো না। বিয়ে বাড়ি আত্মীয়ে পরিপূর্ণ। তাছাড়া সাকিব আর ওর বন্ধুরা আবিরকে অনেক দিকে সাহায্য করছে। মামারা বা আবিরের বাবা কোনো কাজে আবিরকে খুঁজতে গেলে সাকিবের বন্ধুরাই সে কাজ করে দিচ্ছে। আবিরকে ডাকার সুযোগই দিচ্ছে না তারা। সাকিব দুদিকেই নজর রাখছে। আবির গলা খাকারি দিয়ে ডাকলো। এই যে। মেঘের নজর পড়ল আবিরের চোখে। কোনো উত্তর দিল না। আবির রাজবাড়ি কণ্ঠে বলল। অনেক রাত হয়ে গেছে, আর টই টই করে ঘুরতে হবে না। কুয়াশার মধ্যে বাইরে ঘুরলে ঠান্ডা লাগবে। প্রোগ্রাম তো শেষই, এখন রুমে যা। আপনি কি করবেন? আমার কাজ আছে। মেঘ এবার ভাব নিয়ে বলল। এখন অনেক রাত হয়েছে, আপনারও টই টই করা উচিত হবে না। আবির প্রশস্ত নেত্রে তাকাতেই মেঘ ছুটে পালালো সেখান থেকে। আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে। সহসা স্বভাবসিদ্ধ হাসে। আবিরের প্রতি মেঘের ভয়ভীতি যেমন কমছে, তেমনি বাড়ছে মেয়েটার দায়িত্ববোধ। প্রেয়সীর অল্প স্বল্প যত্ন দেখে আবির বেশ বিস্মিত হয়। মন খারাপের জায়গায় ভিড় করে একরাশ মুগ্ধতা। মেঘের সব কিছুই আবিরকে টানে, তবে ছোট ছোট পাগলামি আর দুষ্টুমিগুলো আবিরকে অনেক বেশি টানে। দুজন মেহেদি আর্টিস্ট মিলে এক রুমে মাইশার দুহাতে মেহেদি দিয়ে যাচ্ছে। মাইশাকে যেন কেউ বিরক্ত না করে তাই পাশের রুমে আরেকজন সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে। মেঘ মাইশার রুমে বসে মেহেদি দেয়া দেখছে। মাইশা মেঘের হাতের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে। তোমার হাত ফাঁকা কেন? মেহেদি দিতে পারো না? না। সমস্যা নেই, পাশের রুমে একজন আপু আছেন, উনি সবাইকে দিচ্ছেন। ওনাকে বলো তোমাকে দিয়ে দিতে। মেহেদি লাগাবো না আপু। এইসব বললে হবে না। সবার হাতে মেহেদি, তোমার হাতে ফাঁকা দেখলে তোমার আবির ভাই আমার সাথে রাগ দেখাবে। এক হাতে অন্তত দাও। আবির ভাই কিছু বলবে না? তোমাকে বলবে না, আমাকে ঠিকই বলবে। যাও বলছি। ঠিক আছে আপু। মেঘ পাশের রুমের দরজায় দাঁড়িয়ে রুমের পরিস্থিতি দেখলো। এক পাশে মালার বান্ধবীরা যে যার মতো একে অপরকে মেহেদি দিয়ে যাচ্ছে। পার্লারের আপুটা মিমকে মেহেদি দিয়ে যাচ্ছে। মেঘকে দেখে মিম ডাকলো। আপু আসো, তোমাকেও মেহেদি দিয়ে দিবে। মেঘ মিমের পাশে বসেছে। মিমের মেহেদি দেওয়া প্রায় শেষ। মেঘ বসে মেহেদি ডিজাইন দেখছে। আপুটা খুব দ্রুত করে অসম্ভব সুন্দর করে মেহেদি দিয়ে যাচ্ছেন। মিমের মেহেদি দেয়া শেষ। মিম বিছানায় উঠে বসেছে। দিশারা আগে থেকেই বিছানায় বসেছিল। মেঘকে মেহেদি দেওয়ার জন্য আপু
মেঘের বাম হাতের কবজিতে ধরতেই মালা রুমের দরজায় দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপু, এখন আমাকে মেহেদি দিয়ে দিবেন। আপুটা হেসে বলল, তুমি একটু বসো, বেশিক্ষণ লাগবে না। মালা রাগে কটমট করে বলল, মেঘ, তুমি বরং পরে মেহেদি দিও, এখন আমি দিব। মেঘ চুপচাপ উঠে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ উঠতেই মালা মেঘের জায়গায় বসে নিজের হাত বাড়ালো। আবির আর মেঘ প্যান্ডেলে কথা বলার সময় মালা নিজের রুম থেকে দেখছে। সন্ধ্যার পর থেকে মালা মেঘকে সহ্যই করতে পারছে না। নিচে মালা কাজ করছিল। মেঘ মেহেদি দিতে আসায় মালার বান্ধবী মালাকে কল দিয়েছে। সব কাজ ফেলে মালা মেহেদি দেওয়ার নাম করে মেঘের মনে আঘাত দিতে আসছে। মালার আচরণে মেঘের মন খারাপ হওয়ার থেকেও বেশি অপমানিত হয়েছে। সে তো ইচ্ছে করে মেহেদি দিতে আসেনি, মাইশা আপু জোর করায় এসেছিল। প্রায় 40-45 মিনিট পর আবির কোথা থেকে এসেছে। মালাদের উঠোন পেরিয়ে সাকিবদের উঠোনে যেতে যেতে আচমকা থমকে দাঁড়ালো। চোখ পড়ে স্টেজের দিকে। স্টেজের পাশে এক টেবিলের ওপর মেঘ মাথা রেখে বসে আছে। কিছু চুলে পিঠ ঢেকে আছে আর কিছু চুল টেবিলের ওপর। আবির ভ্রুজোড়া নাকের ডগায় টেনে এগিয়ে গেল সেদিকে। তপ্তস্বরে ডাকলো, মেঘ। মেঘ মুখ তুলে পেছন ফিরে আবিরকে দেখে পুনরায় মুখ লুকালো। আবির মেঘের কাছাকাছি গিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, আবার কি হয়েছে? মেঘ আগের অবস্থায় থেকেই উত্তর দিল। কিছু না। আবিরের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ভারী কণ্ঠে বলল, কে কি বলেছে? মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির মেঘের ডান বাহু চেপে ধরে এক টানে দাঁড় করালো। আকস্মিক ঘটনায় মেঘের ছোট দেহ কম্পিত হয়। আবিরের মুখের পানে তাকাতেই মেঘের বুক কেঁপে ওঠে। আবিরের রক্তভ দু চোখ দেখেই মাথা নিচু করে ফেলেছে। ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে। আগির রাগান্বিত কণ্ঠে ধমক দিল, টাকা আমার দিকে। মেঘ আতকে উঠে তাকালো আবিরের টমাটে চেহারায়। চারপাশে এত লাইটিং থাকা সত্ত্বেও আবিরের মুখে উজ্জ্বলতার ছিটাফোঁটা নেই। কপাল গুটিয়ে প্রশ্ন করলো, এখানে বসেছিলি কেন? মালার আচরণে মেঘের খুব রাগ হয়েছিল। আজ পর্যন্ত তাকে কেউ এমনভাবে অপমান করেনি। মালা কিনা এভাবে কথা বলল। সেই আক্রোশেই রুম থেকে বেরিয়ে প্যান্ডেলে এসে বসে আছে। চারপাশ কুয়াশায় আচ্ছাদিত। লাইটের আলোতে কুয়াশাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। সামান্য জ্যাকেটে শীত মানছে না, তবুও মেঘ রুমে যাচ্ছে না। মেঘ এতক্ষণ রাগে ফুঁসলেও প্রিয় মানুষের উপস্থিতিতে এখন অনেকটা শান্ত হয়ে গেছে। মেঘের কণ্ঠস্বর ভার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি ভেতরের ক্রোধ কান্না হয়ে বেরিয়ে আসবে। মেঘ উদ্বেল কণ্ঠে বলে, আমি এখানে থাকবো না, বাসায় চলে যাব। আবির ঢোক গিলে ছোট করে শুধালো, কি হয়েছে বল প্লিজ। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে অভিযোগের স্বরে আবিরকে মালা আপুর নামে নালিশ জানালো। মনের যত ক্ষোভ ছিল একদমে সব প্রকাশ করলো। আবির অত্যন্ত গুরুত্ব সহকারে মেঘের অভিযোগগুলো শুনছে। এতক্ষণ ধরেই আবির মেঘের বাহু চেপে ধরেছিল। মেঘের কথা শেষ হওয়া মাত্রই আবির মেঘের বাহু ছেড়ে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি কি একবারও বলেছি মেহেদি দিতে পারিনি বলে রাগ উঠেছে? তোর ভাল লাগে না, আমি থাকবই না। এই কথা বলে মেঘ চলে যেতে নিলে সঙ্গে সঙ্গে আবির মেঘের হাত ধরে একটানে নিজের কাছে টেনে নেয়। টাল সামলাতে না পেরে আবিরের প্রশস্ত বুকে ধাক্কা খেলো মেঘ। তৎক্ষণাৎ আবিরের পাঞ্জাবি আঁকড়ে ধরল। মেঘের হাত স্পর্শ করতেই আবির পুনরায় কপাল গোটালো। মেঘের আঙুলগুলো বরফের মতো ঠান্ডা হয়ে আছে। মেঘ আবিরকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালো। আবির তখনও মেঘের হাত ধরেই আছে। মেঘ সরে যাওয়ায় আবির দুহাতে মেঘের হাত ঘষতে ঘষতে বলল, মানুষের উপর রাগ করে নিজের ক্ষতি করা কবে বন্ধ করবি তুই? মেঘ ওষ্ঠ উল্টে আবিরের অভিমুখে চেয়ে আছে। আবির পুনরায় বলল, তোর হাত আর বরফের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই।
কথা বললে শুনিস না কেন? মেঘ আস্তে করে বলল। সরি, এখনই রুমে চলে যাব। এখন আর রুমে যেতে হবে না, বস এখানে, হাসছি আমি। মেঘ চেয়ারে বসে আছে। আবির সাকিবের রুমে চলে গেছে। আবির সাকিবের রুমে গেছে। 2 মিনিটের মধ্যে পাঞ্জাবি পাল্টিয়ে টি শার্ট, তার ওপর জ্যাকেট পরে আসছে। হাতে একটা শপিং ব্যাগ আর একটা চাদর হাতে নিয়ে আসছে। মেঘের গায়ে চাদর জড়িয়ে পাশ থেকে একটা চেয়ার টেনে মেঘের অভিমুখে বসলো। শপিং ব্যাগ উল্টাতেই টেবিলে 8 থেকে 10টা মেহেদি পড়ল। মেঘ বিপুল চোখে তাকিয়ে আছে মেহেদিগুলোর দিকে। আবির বলল, তোকে মেহেদি দিতে দেয়নি, কথাটা একবার জানাতি আমায়। আবির টেবিল থেকে একটা মেহেদি নিল। মেঘের বাম হাতের কবজিতে ধরে শুধালো। আবিরের কথা শুনে মেঘ আশ্চর্য মনে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। গলা খাকারে দিয়ে আস্তে করে বলল, আবির ভাই, আপনি মেহেদিও দিতে পারেন? আবির স্বভাব সুলভ ভারী কণ্ঠে জবাব দিল, হয়তো আর্টিস্টদের মতো সুন্দর হবে না, কিন্তু চেষ্টা করতে পারি। অবশ্য তুই না চাইলে দিব না। এখন অভিভূত হয়ে গেছে। আবির ভাই যে মেহেদি দিয়ে দিবে এটা অষ্টাদশীর কল্পনাও করতে পারছে না। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, আপনার যেভাবে ইচ্ছে সেভাবেই দেন। আবির মেঘের হাত ধরে কাপা কাপা হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। আর মেঘ অপলক দৃষ্টিতে সেই দৃশ্য দেখছে। মালিয়া খানের হঠাৎ নজর পড়ে স্টেজের কাছে আবির মেঘ বসে আছে। উনি কৌতূহলবশতই এগিয়ে যান সেদিকে। কাছাকাছি যেতেই চোখ পড়ে আবির মেঘের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। ততক্ষণে মেহেদি দেওয়া প্রায় শেষ দিকে। মালিয়া খান হাসি মুখে বললেন, আলহামদুলিল্লাহ। মায়ের কণ্ঠ শুনে আবির আটকে ওঠে। মেঘের মনোযোগও বিঘ্ন ঘটে। দুজনেই মালিয়া খানের দিকে তাকায়। মালিয়া খানের হাস্যোজ্জ্বল মুখ দেখে মেঘ আবির দুজনেই স্তব্ধ হয়ে আছে। মালিয়া খান পুনরায় বললেন, আমি তো এই আবিরকেই দেখতে চাচ্ছিলাম। বোনের প্রতি এই টান এতদিন কোথায় ছিল? আবির উত্তর না দিয়ে স্বাভাবিক কণ্ঠে শুধালো, কাকামণি আর চাচু কখন আসছেন? মালিয়া খান বললেন, কিছুক্ষণ আগেই আসছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে। একটু থেমে মালিয়া খান আবার বললেন, কত বছর পর মেহেদি হাতে নিচ্ছিস বলতো আবির? মনে নেই। মেঘ একবার বড় আম্মুর দিকে তাকাচ্ছে, আবার আবিরের দিকে। বড় আম্মুর কথার মানে বোঝার চেষ্টা করছে বড় আম্মুর কথার মানে বোঝার চেষ্টা করছে মেঘ। মালিয়া খান মেঘকে উদ্দেশ্য করে বললেন, জানিস মেঘ, ছোটবেলায় আবির মেহেদি না দিয়ে দিলে তুই কি যে কান্না করতিস। মেঘ ভ্রু কুঁচকে শুধালো, আমি? হ্যাঁ তুই। মিম তখন কোলে ছিল। ঈদের সময় আমাদের পাশের বাসার পিচিদের হাতে মেহেদি দেখে তুই বাসা এসে কান্না করতিস। তখন তো এত তো পার্লারও ছিল না। আমি, তোর মা, কাকিয়া কেউই মেহেদি দিতে পারতাম না। বাধ্য হয়ে আবিরে তোকে মেহেদি দিয়ে দিত। মিমরেও কয়েকবার দিছে, তবে তোরে বেশি দিয়ে দিছে। মেঘ ডানাতে মাথা চুলকে বলল, আমার কিছু মনে নেই কেন? মালিয়া খান এসে উত্তর দিলেন, জন্মের পর থেকে 6 থেকে 7 বছরের ঘটনা কারোরই মনে থাকে না। কিন্তু তোরা এত ঠান্ডায় এখানে বসে আছিস কেন? আবির রাগান্বিত কণ্ঠে বলল, আম্মু, তোমার ভাইয়ের মেয়েকে সাবধান করে দিও। মালিয়া খান চিন্তিত স্বরে বললেন, কে? মালা? হ্যাঁ, মালা আবার কি করছে? মালা মেঘকে অপমান করেছে। মেঘ কি ওদের বাড়িতে দাওয়াত ছাড়া আসছে? যা তা ব্যবহার কেন করবে? এরকম আচরণ যদি আর একবার করে আমি কিন্তু ওর খবর করে ছাড়বো। মালিয়া খান হেসে উত্তর দিলেন, মালাকে আমি বুঝিয়ে বলবো নে। দাঁড়া, তোর মামুনি আর কাকিয়াকে ডেকে আনি। ওদের দেখাই আমার ছেলেটা ঘরমুখো হচ্ছে। মালিয়া খান দ্রুত পায়ে বাড়ির দিকে চলে গেছেন। এদিকে মালা দুহাতে মেহেদি দিয়ে প্রতিটা রুমে রুমে মেঘকে খুঁজছে, অথচ মেঘ কোথাও নেই। মালিয়া খানকে ঘরে ঢুকতে দেখে মালা প্রশ্ন করল, কি হয়েছে ফুপ্পি, এত তাড়াহুড়োতে কোথায় যাচ্ছ? আবির মেঘের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, এই দৃশ্য দেখার জন্য আমার দুই যাকে ডাকতে যাচ্ছে। মালিয়া খান চলে গেছেন। কথাটা মালার কাটা গায়ে নুনের ছিটার মতো লাগছে। দ্রুত বারান্দায় গিয়ে দাঁড়ায়। ঘন কুয়াশার মধ্যেও চোখ পড়ে মেঘ
আবিরের দিকে। নিজের ওপর এখন আরও বেশি রাগ হচ্ছে। আবির মেঘকে মেহেদি দিয়ে দিচ্ছে, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। সে যদি মেঘের সাথে এই আচরণ না করত তাহলে আবির আর মেঘ কাছাকাছি আসতো না। আবিরও মেঘকে মেহেদি দিয়ে দিত না। রাগে মালার চোখ মুখ জ্বলছে। রুমে ঢুকেই ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে। বড় আম্মু যাওয়ার পর থেকে মেঘ আবিরকে দেখেই যাচ্ছে, পল্লবও ফেলছে না। আবির তড়িঘড়ি করে মেহেদি দিচ্ছে। মেঘ কিছু বলতে চেয়েও বলতে পারছে না। মনের ভিতর একরাশ মুগ্ধতা। আবির ভাই ছোটবেলায় নিজের হাতে মেঘকে মেহেদি দিয়ে দিত, এটা ভেবেই আনমনে হাসছে। আবির মেহেদিটা টেবিলের ওপর রাখতে রাখতে বলল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, আমি গেলাম। বলেই সাকিবদের ঘরের দিকে দৌড় দিল। মেঘ মুগ্ধ আঁকিতে আবিরকে দেখছে। কয়েক মুহূর্তের মধ্যে আবির ঘরে ঢুকে পড়েছে। মেঘ তখনও সেদিকেই তাকিয়ে আছে। ততক্ষণে তিনজন যা আসছেন। দূর থেকে মেঘকে ডেকে বলল, কিরে আবির কই? চলে গেছে। কাকিয়া মেঘের হাত ধরে এপাশ ওপাশ ঘুরিয়ে বলল, বাহ, অনেক সুন্দর করে দিয়েছো তো। কাকিয়ার কথায় মেঘ এবার নিজের হাতের দিকে তাকালো। মেহেদি আর্টিস্টদের মতো না হলেও খুব একটা খারাপ হয়নি। মেঘ হাতের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। মন মস্তিষ্ক জুড়ে আবির ভাই বিচরণ করছে। মনে অন্যরকম প্রশান্তি কাজ করছে। মনে মনে হাজারবার মালা আপুকে ধন্যবাদ দিচ্ছে। মালা আপু অপমান না করলে আবির ভাইয়ের সাথে এত সুন্দর মুহূর্তটা কখনো উপভোগ করতে পারতো না সে। মা কাকিয়ারা কি বলছে তার কোনো কিছুতেই মেঘের মনোযোগ নেই। অষ্টাদশী হৃদয়ের প্রতিটা স্পন্দন বলছে, আবির ভাই, আপনি আমার সেই পূর্ণতা, ভালোবাসি আপনাকে। মা কাকিয়ার সঙ্গে ঘরে গিয়ে সোজা নিজের রুমে চলে গেছে। মিম দিশারা অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। মেঘ মিমের পাশে শুয়েছে। সারাদিনের ক্লান্তিতে মেহেদি না তুলেই ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ যাবৎ ফোন ভাইব্রেশন হচ্ছে। মেঘ গভীর ঘুমে নিমগ্ন। দীর্ঘ সময় ভাইব্রেশনের পর মেঘ চোখ বন্ধ রেখেই পাশ থেকে ফোনটা নিয়ে রিসিভ করে কানের ওপর রাখলো। উপাস থেকে আবেশিত কণ্ঠ ভেসে আসে, ম্যাম, আপনার ঘুম কি এখনো ভাঙেনি? 1 ঘন্টা যাবৎ আপনার জন্য অপেক্ষা করছি। ঘুমে কাতর মেঘের ভারী নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। ফোনের অপর পাশের আবেশিত কণ্ঠ শুনে ঘুম ঘুম চোখে স্ক্রিনে তাকাতেই আবিরের ছবি ভেসে উঠেছে, তার সঙ্গে সেভ করার নামটা। সহসা অষ্টাদশীর ষষ্ঠ ইন্দ্রিয় সতেজ হয়ে উঠেছে। এক মুহূর্তেই চোখ থেকে ঘুমের রেশ কেটে গেল। অক্ষিযুগল প্রশস্ত হলো। মেঘ উৎকণ্ঠী হয়ে বলল, আবির ভাই। এই প্রথমবার আবির নিজ থেকে মেঘকে কল করেছে। আদলা ঘুমে থাকায় আবিরের কণ্ঠ ঠিকমতো বুঝতে পারেনি। মেঘ এক লাফে বিছানায় বসে ফোন কানের কাছে নিতেই পুনরায় আবিরের নিষাক্ত কণ্ঠ ভেসে আসে, ম্যাম, আপনার দর্শন পেতে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? মেঘ ভ্রু কুঁচকে একবার স্ক্রিনে তাকাচ্ছে, আরেকবার ফোন কানে ধরছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। নাম্বারটা আবির ভাইয়ের নামেই সেভ করা, কণ্ঠস্বরও আবির ভাইয়ের, কিন্তু আবির ভাই তো কখনো এভাবে কথা বলেন না। মেঘের মাথা চক্কর দিচ্ছে। মেঘ ফোন কানে ধরে আশেপাশে তাকালো। মিম দিশারা গভীর ঘুমে তলিয়ে আছে। আবির পক্ষান্তরে মৃদুস্বরে ডাকলো, ম্যাম। মেঘ জবাব দিল, জি। আপনি কি এখনো ঘুমাচ্ছেন? না তো। কষ্ট করে একটু বেলকনিতে আসবেন? মেঘ ফোন বিছানার ওপর রেখে এক হাত দিয়ে অন্য হাতে চিমটি কেটে নিজেই উফ করে উঠল। বুঝতে পারলো এটা স্বপ্ন নয়, সত্যি। ফোন কানে ধরে আড়মোড়া ভাঙতে ভাঙতে বিছানা থেকে নেমে হুড়মুড়ি করে বেলকনিতে পা দিতেই কপাল কুঁচকে সরু নেত্রে তাকালো। পূর্ব দিগন্তে উদিত সূর্যের আলোয় মেঘ ঠিক মতো তাকাতে পারছে না। চোখ কষলে বেশ কয়েকবার পিট পিট করে স্বাভাবিক দৃষ্টিতে তাকাতেই নজর পড়ে উঠানের মাঝ বরাবর
একটা চেয়ারে হেলান দিয়ে পায়ের ওপর পা তুলে আবির ভাই বসে আছেন। পরনে কালো হুডি, এক হাত হুডির পকেটে, অন্য হাতে কানে ফোন ধরে তাকিয়ে আছে ব্যালকনির দিকে। পূর্বাভিমুখে বাসায় শীতের সকলের অনুচ্চ আলোয় জ্বলজ্বল করছে আবিরের মুখবিবর। মেঘ স্থির দৃষ্টিতে আবিরকে দেখছে। হুডিতে আবির ভাইকে মারাত্মক সুন্দর লাগছে। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় তাকালো। এদিকে আবিরের চোখে সূর্যরশ্মি আছড়ে পড়ছে। সেই রশ্মি উপেক্ষা করে অতি সংকীর্ণ লোচনে মেঘকে দেখছে। আংশিক সময়ব্যাপী চলে এই দৃশ্য। আবির আচমকা গলা খাকারি দিয়ে বলল, ফ্রেশ হয়ে 10 মিনিটের মধ্যে নিচে আসেন। কেন? আমি বলছি তাই। মেঘ হাসি মুখে বলল। আচ্ছা। কান থেকে ফোন নামাতে যাবে অমনি আবির আবার ডাকলো, ম্যাম শুনেন। জি স্যার বলুন। আবির মৃদু এসে বলল, খালি পায়ে আসবেন, রাখছি। আবির কল কেটে দিয়েছে, তবে দৃষ্টি এখনো মেঘেতে নিবদ্ধ। মেঘ কয়েক সেকেন্ড স্থির থেকে হঠাৎই হুড়োহুড়ি করে রুমে চলে গেছে। হাতের মেহেদি তোলা হয়নি। 10 মিনিট সময়ের মধ্যে নিচে যেতে হবে, তাই তাড়াহুড়ো করছে। এত সকালে বেশিরভাগ মানুষই ঘুমে। যারা উঠেছেন তারা সবাই রান্নার কাজে ব্যস্ত। মেঘ চুপি চুপি ঘর থেকে বেরিয়ে আসলো। 10 মিনিটের আগেই মেঘ নিচে চলে আসছে। আবির মাথা নিচু করে ফোন চাপতেছিল। আচমকা নূপুর পরা আলতা রাঙা পায়ে নজর পড়তেই আবির আঁতকে ওঠে। সঙ্গে সঙ্গে ফোন পকেটে রেখে চোখ তুলে তাকালো। মেঘ আবিরের ঠিক সামনে দাঁড়ানো। চোখাচোখি হলো দুজনের। মেঘ আবিরের অবসন্ন দৃশ্যতা দেখে চিন্তিত স্বরে শুধালো, আপনি কি রাতে ঘুমাননি? আবির স্বভাবসুলভ ভারী কণ্ঠে উত্তর দিল, ঘুম আসছিল না, হাতটা দেখি। মেঘ হাত বাড়িয়ে মেহেদিটা দেখালো। মেহেদির গাঢ় রং দেখে আবির মৃদু হাসলো। মেঘ শীতল কণ্ঠে বলল, রাতে কিছু বলতে পারিনি। মেঘের কথা শেষ হওয়ার আগেই আবির আর চোখে চেয়ে প্রশ্ন করলো, কি বলতি? থ্যাংক ইউ আবির ভাই, এত সুন্দর করে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। আবির নিঃশব্দে হেসে বলল, ওয়েলকাম। এই মেহেদি দেখে কান্না করে দিস কি না, এই টেনশনে ছিলাম। কাঁদবো কেন? সবাই সুন্দর করে দিয়েছে, তোরটা সুন্দর হয়নি বলে যদি কান্না করিস। মেঘ ভেঙচি কেটে বলল, জীবনেও না, আমারটা সবচেয়ে সুন্দর হয়েছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, চল এখন। আবির উঠে হাঁটতে শুরু করেছে। মেঘও গুটি গুটি পায়ে হাঁটছে। মামাদের বাড়ির পিছন দিকে মাটির রাস্তায় পা দিতেই মেঘ শুধালো, আমরা কোথায় যাচ্ছি? তোকে নিয়ে পালাচ্ছি। অকস্মাৎ মেঘ বিষম খেলো। জিজ্ঞাসুর চোখে তাকিয়ে শুধালো, কোথায়? কোনো এক কোলাহল শূন্য নিসর্গে। মেঘ আর কিছু বলতে পারল না। শীতের সকালের এলোমেলো ঠান্ডা হাওয়া তার সাথে আবিরের বলা কথায় মেঘের মনে অজানা শিহরণ জাগে। অষ্টাদশীর আঁখি জোড়ায় রঙিন স্বপ্ন। আবির ভাই তাকে নিয়ে পালাবে, এটা ভাবতেই হৃদয়ে বসন্ত দোলা দিচ্ছে। বুকের ভিতর কে যেন অবিরাম ঢোল পেটাচ্ছে। মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে নিষিদ্ধ প্রেমানুভূতি। আবির কিছুটা এগিয়ে গিয়ে নিরস্ত হলো। পিছন ফিরে দেখলো মেঘ এখনো আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। আবির দুর্বহ কণ্ঠে বলে ওঠে, ম্যাম, আর ইউ ওকে? আবিরের কণ্ঠস্বর কানে আসলেই কল্পনার জগৎ থেকে বেরিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি আমাকে ম্যাম বলছেন কেন? ভয়ে। মানে? শীতকালে এত সকাল সকাল আপনাকে ঘুম থেকে উঠালাম, কখন জানি ফোঁস করে রেখে যান, তাই। মেঘ বোকার মতো চেয়ে পুনরায় শুধালো, আপনি আমায় ভয় পান আবির ভাই? মাঝে মাঝে। মেঘ হতবাক, চোখ বড় করে চেয়ে আছে। মেঘের অবিশ্বাস্য চাহনি দেখে আবির ভ্রু নাচালো। মেঘ লাজুক হেসে চিবুক নামালো। ঠোঁট জুড়ে বিশ্বজয়ের হাসি, মুখবিবরে প্রাপ্তির ছাপ। ঠোঁট জুড়ে বিশ্বজয়ের হাসি, মুখবিবরে প্রাপ্তির ছাপ। মেঘের লজ্জা মাখা হাসি দেখে আবিরও মুচকে হাসলো। কথা না বেরিয়ে আবির খালি পায়ে এগিয়ে যাচ্ছে। আবিরের পিছু পিছি মেঘও হাঁটছে।
মেঘের ঠোঁট থেকে হাসি যেন সরছেই না। গতকাল থেকে আবির ভাইয়ের আদরে অষ্টাদশীর হৃদয়ে তোলপাড় বেড়েছে কয়েক গুণ। আবির ভাইয়ের কথা, যত্ন, ব্যবহার, চাহনি সবকিছুই জানান দিচ্ছে। আবিরের হৃদয়ের অস্পষ্ট বরফ গলতে শুরু করেছে। অষ্টাদশী স্পষ্টরূপে বুঝতে পারছে তো অষ্টাদশী স্পষ্টরূপে বুঝতে পারছে তা নিজেকে আবির ভাইয়ের গার্লফ্রেন্ড ভাবছে আর বারবার লজ্জায় আড়ষ্ট হচ্ছে। আবিরের পেছন পেছন মেঘ মাটির রাস্তা পেরিয়ে বিস্তীর্ণ মাঠে পা রাখতেই কেঁপে উঠল। শিশিরে ভেজে আছে সবুজ ঘাস। এতক্ষণ যাবৎ আবিরকে এমনভাবে অনুসরণ করছিল যেন আশেপাশে তাকানোর মতো সময় নেই। পলক ফেললেই হারিয়ে যাবে শখের পুরুষ। অষ্টাদশী উষ্ণপায়ের স্পর্শে শিশিরে স্নান, ঘাস মরিয়ে যাচ্ছে, হৃদয় দোলছে শীতল হাওয়ায়। ব্যস্ততম শহরে মাটির স্পর্শ পাওয়া দুষ্কর। প্রকৃতি সাথে প্রিয়জনের সান্নিধ্যে মেঘের মনে প্রেম প্রেম অনুভূতি জাগছে। আবির যেখানে পা ফেলছে, আবিরের পায়ের ছাপ দেখে মেঘও ঠিক সেই জায়গাতেই পা ফেলছে। বেশ কিছুটা যাওয়ার পর আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মেঘের কাণ্ড দেখে কপাল কুঁচকালো। মৃদু হেসে সামনের দিকে ঘুরল। বিশাল আকৃতির মাঠের পরেই কয়েক সারি ঘর, আশেপাশে নানা রকমের গাছ, দুইটা ঘরের মাঝ বরাবর সরু রাস্তা। মেঘ একান্তে আবিরকে অনুসরণ করেই চলেছে। ইহজগতের আর কোনো কিছুতেই মনোযোগ নেই তার। বাড়িগুলো পেরিয়ে কিছু দূর গিয়ে আবির পিছু ঘুরল। তৎক্ষণাৎ মেঘের মাথা ঠেকে আবিরের বুকে। মেঘ কুণ্ঠায় দুপা পিছিয়ে চোখ তুলে তাকালো। এভাবে আবির ভাইয়ের পিছু নেয় আবির ভাই যদি রেগে যায়। আতঙ্কে মেঘের বুক কাঁপছে, কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝা গেল না। মেঘের সামনে থেকে সরে পাশে দাঁড়াতেই মেঘ বিপুল চোখে তাকালো। দৃষ্টির সীমানা জুড়ে হলুদ রঙের সর্ষে ফুল। আশ্চর্য নয়নে চেয়ে আছে মেঘ। এত সর্ষে ফুল একসঙ্গে কখনো দেখেনি সে। কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছে। আবিরের দিকে তাকাতেই আবির মুচকি এসে বলল, একখণ্ড হলুদের রাজ্যে আপনাকে স্বাগতম, যেখানে নেই শহরের কোনো কোলাহল, নেই কোনো নিষিক্ত অনিল, সবটুকু জুড়েই শুধু স্নিগ্ধতা। নীল আকাশ আর প্রকৃতি জুড়ে সরিষা ফুল। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে অনুভূতিরা অষ্টাদশীর হৃদয়ে ছোঁয়া যাচ্ছে। প্রকৃতি নিরন্তর অনিন্দিত। সরিষা ফুল তার এক প্রতিপদ নিদর্শন। দিগন্তজোড়া মাঠের প্রতিটা সরিষা ফুলে জমে আছে শিশিরের কণা। এই দৃশ্য দেখে মেঘের মন প্রেমের রঙে সুশোভিত হয়ে গেছে। মেঘ গুটি গুটি পায়ে এগিয়ে আলতো হাতে শিশিরে ভেজা সরিষা ফুল স্পর্শ করল। মেঘ আপন মনে ছুটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ থমকে দাঁড়ালো। পিছনে ঘুরে দৌড়ে আবিরের কাছে চলে আসছে। আবির ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। মেঘ আবিরের কাছে এসে হাঁপাতে শুরু করলো। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে শুধালো, কি হয়েছে? মেঘ ওড়না টেনে মাথায় ঘোমটা দিল। হাত দিয়ে আবিরকে ইশারা করতেই আবির একটু নিচে হয়ে মেঘের মুখোমুখি হলো। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে আবিরের কানে কানে বলল, আপনি কি জানেন না সরিষা খেতে তানাদের বসবাস? আবির সিরিয়াস মুডে কথা শুনতে এসেছিল, কিন্তু মেঘের আজগবি কথা শুনে সশব্দে হেসে বলল, তোর তানারা বেড়াতে গেছে। মেঘ ভয়ে ভয়ে শুধালো, আপনাকে কে বলেছে? রাতে তোর তানাদের সাথে দেখা হয়েছিল, বলে গেছিলাম সকালে তোকে নিয়ে আসবো। তোর তানারা যেন ঘুরতে চলে যায়। কোথায়? তোর শ্বশুর বাড়ি। মানে? এমন ভাবে বলছিস মনে হচ্ছে তানারা যেখানেই যায় আমার থেকে অনুমতি নিয়ে যায়। আপনিই তো বললেন। আল্লাহ, কোন পাগলির পাল্লায় বললাম। মেঘ গাল ফুলিয়ে ওষ্ঠ উল্টে তাকালো। আবির মেঘের মাথায় আস্তে করে গাঁটটা মেরে বলল, তোর মাথায় তানাদের কথা কে ঢুকিয়েছে বলতো? বড় আম্মু। কি? আম্মু তোকে এসব বলে? জি। আর কি বলে? আরো অনেক কিছুই বলে, কিন্তু সেসব আপনাকে বলা যাবে না, পার্সোনাল কথা।
আবির ভুরু গুটিয়ে বিড়বিড় করে বলল। শাশুড়ি বউ মিলে আমায় পাগল বানায় ছাড়বি। আবির গলা খাকারি দিয়ে বলল। এসব আজগুবি কথা আর বলবি না, তানারা বলতেই কিছু হয় না। আমার ভয় লাগে, বড় আম্মু বলছে তানারা আমায় নিয়ে যাবে। আবির অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল। আমি থাকতে তোর কিসের ভয়? আমার চোখের সামনে আমার অনুমতি ব্যতীত কেউ তোকে ছুঁতেও পারবে না। মেঘ প্রশস্ত নেত্রে তাকিয়ে মুচকি হাসলো। ভীষণ লজ্জা পেয়েছে। চিবুক নামিয়ে ঘুরতেই মেঘের মাথা থেকে ওড়না পড়ে গেল। পা বাড়াতেই আবির গম্ভীর কণ্ঠে বলল। দাঁড়া। মেঘ দাঁড়াতেই আবির আলতোভাবে মেঘের চুল থেকে কাঁকড়া ব্যান্ড খুলে দিল। অমনি মেঘের ঘন কালো চুল কোমর ছাড়িয়ে পড়েছে। আবির দুহাতে কতগুলো সরিষা ফুল ছিঁড়ে মেঘের চুলে ছড়িয়ে দিয়েছে। কালো চুলে হলুদ ফুলগুলো অসাধারণ সুন্দর লাগছে। এক হাতে মুষ্টিবদ্ধ হাতে সর্ষে ফুল ছিঁড়ে দুপা এগিয়ে মেঘের কানে গুজে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল। এবার যেতে পারিস। মেঘ ভয়ে ভয়ে পা বাড়ায়। আবির পকেট থেকে ফোন বের করে মেঘের ভিডিও করায় ব্যস্ত। অনেকটা সময় ঘোরাঘুরি শেষে মেঘ হঠাৎ বলল। ক্যান আই টেক এ পিকচার উইথ ইউ? ইয়েস, অফকোর্স। মেঘ নিজের ফোন দিয়ে আবিরের সঙ্গে দুটো ছবি তুলেছে। আবিরের ফোন ভাইব্রেশন হতেই আবির পকেট থেকে ফোন বের করে রিসিভ করলো। পরপরই মেঘের দিকে তাকিয়ে বলল। চল। কোথায়? নদীর পাড়ে। নদীর পাড়ে যেতেই দেখলো সাকিব হাতে একটা বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। মেঘকে দেখেই বলল। শুভ সকাল মেঘবতী। শুভ সকাল। তোমার জন্য গাছ থেকে খেজুরের রস আনছি, খেয়ে দেখো কেমন লাগে। মেঘ অল্প একটু খেয়ে বলল। আপনাকে অনেক ধন্যবাদ। সাকিব হাসি মুখে বলল। ধন্যবাদ আমাকে না দিয়েও তোমার আবির ভাইয়াকে দাও। এত ঠান্ডার আলো ফোটার আগে আমায় টেনে তুলে কুয়াশার মধ্যে খেজুরের রস আনতে পাঠাইছে। মেঘ আশ্চর্য নয়নে আবিরের অভিমুখে চেয়ে শুধালো। আপনি বলছেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল। তুই কখনো খেজুরের রস খাসনি, তাই আনাইয়েছি। তোকে নিয়ে যাব ভাবছিলাম, কিন্তু অনেকটা দূর হয়ে যাবে, তাই যাইনি। আবির ভাইয়ের এত যত্ন দেখে মেঘ বারবার অভিভূত হয়ে যাচ্ছে। গতকাল থেকে কত শতবার আবিরের প্রেমে পড়েছে তার হিসাব নেই। ঘন্টা দুয়েক মেঘ, আবির আর সাকিব একসঙ্গে নদীর পাড়ে বসে আড্ডা দিয়েছে। আবির আর সাকিবের শৈশবের স্মৃতিগুলো সাকিব অবলীলায় মেঘকে জানাচ্ছে। এই নদীতে কত দিন গোসল করেছে একসাথে। ফুটবল, ক্রিকেট খেলার ঘটনা থেকে শুরু করে এক পর্যায়ে সাকিবের মনের মানুষের কথাও বলেছে। সেই থেকে মেঘ বায়না ধরেছে সাকিবের গার্লফ্রেন্ডকে দেখবে। আবির কয়েকবার না করেছে, কিন্তু মেঘ কোনো কথাই শুনছে না। আবির ধমক দিতে গিয়েও বারবার আটকে যাচ্ছে। সে কোনোভাবেই মেঘের মনে আঘাত দিতে চাচ্ছে না। মেঘের পাগলামিতে সাকিব বাধ্য হয়ে মেয়েটাকে কল দিল। কিছুক্ষণের মধ্যেই একটা মেয়ে মাথায় ঘোমটা দিয়ে ওদের কাছে আসলো। 3 পিস পরনে, চুলগুলো বেনি করা। গ্রামের খুব সাধারণ একটা মেয়ে, তবে রূপ লাবণ্যে পরিপূর্ণ। মেঘ বসা থেকে দাঁড়িয়ে সালাম দিল। মেয়েটা হাসি মুখে সালামের উত্তর দিয়ে মেঘকে ভালো মন্দ জিজ্ঞেস করছে। আবির আর সাকিব মুখ চাওয়াচাই করে কিছু একটা ইশারা করলো। সাকিব মেয়েটাকে বলল। শিমুল, তুমি চাইলে আমাদের সাথে বসতে পারো। শিমু আস্তে করে বলল। মেঘ মন খারাপ করে বলল। ভাবি একটু বসেন না প্লিজ। শিমু লজ্জায় নুইয়ে পড়ল। মেঘের কথায় সাকিব হাত দিয়ে কপাল চাপড়াচ্ছে। আবির তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করলো। হাজার হোক, আবির সাকিবের বড় ভাই। ছোট ভাইয়ের প্রেমিকাকে লজ্জার হাত থেকে বাঁচাতেই আবির তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করলো। শিমু শীতল কণ্ঠে বলল। আচ্ছা আপু। শিমু যেতে নিলে সাকিব পিছু ডাকে। সাকিব আর শিমুকে কথা বলতে দেখে মেঘ কিছুটা সরে দাঁড়ালো। আবির ফোনে কথা বলতে বলতে মেঘকে ডাকলো। মেঘ কাছে আসতেই আবির স্বাভাবিক কণ্ঠে বলল। চল বাড়ি যাই, সবাই খুঁজছে। মেঘ মোলায়েম কণ্ঠে শুধালো। জায়গাটা অনেক সুন্দর, আর একটু পরে গেলে হয় না?
নো ম্যাম, এক্ষুনি যেতে হবে। মেঘ মন খারাপ করে হাঁটতে শুরু করলো। আবির মেঘের থেকে কিছুটা পিছনের রাকিবের সাথে কথা বলে 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 হাঁটছিল। অফিসের কিছু কাগজপত্রে ঝামেলা হয়েছে, সেসব নিয়ে কথা বলছে। সাকিব দৌড়ে এসে আবিরকে উদ্দেশ্য করে বলল, নিজের কাজ শেষ, অমনি আমায় ফেলে চলে যাচ্ছ নাকি? আবির কান থেকে ফোন সরিয়ে ভারী কণ্ঠে বলল, তোকে কথা বলার সুযোগ দিয়ে আসলাম। সুযোগ না চাই, তোমরা আসতেই ভয়ে পালাইছে। আবির মৃদু এসে রাকিবের সঙ্গে কথা বলায় মনোযোগ দিল। আবির আর সাকিব মেঘকে মাটির রাস্তা পর্যন্ত এগিয়ে দিল। মেঘ মুখ গোমরা করে বাড়িতে ঢুকলো। উঠোনে দাঁড়িয়ে আশেপাশে চোখ বুলাচ্ছে। অনেক বেলা হয়ে যাওয়ায় বাড়ির সব মেহমান উঠে পড়েছে, সবাই কাজে ব্যস্ত। মেঘ ঘরে ঢুকতে গেলেই পিছন থেকে ডাকলো। বনু। মেঘ পিছন ফিরতেই দেখলো তানবীর। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া কখন আসছো? একটু আগেই আসছি। কোথায় গেছিলি? নদীর পাড়ে। তানবীর ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, একা গেছিলি? না, আবির ভাই আর সাকিব ভাইয়াও ছিল। ওহ আচ্ছা, ভাইয়া এখন কোথায়? বাড়ির পেছনে। আকলিমা খান মেঘকে ডেকে নিয়ে গেছেন। সকাল থেকে খাওয়া হয়নি। তানবীর বেরিয়ে গেছে আবিরের সঙ্গে দেখা করতে। তানবীর বাড়ি থেকে নামতে গিয়ে সাকিব আর আবিরকে দেখে থমকে দাঁড়ালো। সাকিব তানবীরকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরে উদ্বেগপূর্ণ কণ্ঠে বলল, কি রে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? ভালোই ছিলাম, কিন্তু ভাইয়ার অবস্থা দেখে আর ভালো থাকতে পারছি না। কেন, কি হয়েছে? বিশ্বাস করবি কিনা জানি না, গতকাল সারা রাত গেছে ভাইয়া 1 মিনিটের জন্য ঘুমায়নি। আমি যতবার সজাগ হয়েছি ততবারই দেখি ভাইয়া বারান্দায় দাঁড়িয়ে আছে, নয়তো শুয়ে তোর বোনের ছবি দেখছে। একটা মানুষ কেমনে নির্ঘুম রাত কাটায়, এর জলজন্ত প্রমাণ হলো ভাইয়ার এই অবস্থা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আবির ক্রোধিত আঁখিতে সাকিবের দিকে তাকিয়ে আছে। সাকিব আবিরের মুখের পানে চেয়ে পুনরায় তানবীরকে বলল, তোর বোনকে তাড়াতাড়ি বিয়ে দে। তানবীর হেসে উত্তর দিল, বিয়ে দেওয়ার ক্ষমতা যদি আমার হাতে থাকতো তাহলে তো অনেক আগেই বিয়ে দিয়ে দিতাম। আবির গম্ভীর কণ্ঠে ধমক দিল, আমার বিয়ে নিয়ে গবেষণা করতে হবে না, মাইশা আপুর বিয়েতে ফোকাস কর। তানবীরকে উদ্দেশ্য করে বলল, এত সকালে চলে এলি যে? মাইশা আপু ভোরবেলা থেকে কল দিতে দিতে আমার ঘুমের 14টা বাজায় দিয়েছে। একা কুলাতে পারছিল না বলে আব্বুকে আর বড় আব্বুকে দিয়ে কল দিয়েছে। বাধ্য হয়ে ঘুম থেকে উঠেই রওনা দিয়ে হয়েছি। ভাই কিনছিস? হ্যাঁ, এটা নাও চাবি। আবির চাবি নিয়ে বাড়িতে চলে গেছে। সাকিব আর তানভীর কিছুক্ষণ কথা বলে যে যার মতো ব্যস্ত হয়ে গেছে। মেঘ বসে বসে আবিরের সঙ্গে তোলা সেলফিগুলো দেখছে। সেখান থেকে একটা ছবি ফেসবুক ডেতে পোস্ট করে ফোন ব্যাগে রেখে গোসলে চলে গেছে। এদিকে বন্যা ক্লাস শেষ করে ফেসবুকে ঢুকে মেঘের ডে দেখে রীতিমতো শক খেয়েছে। আবির ভাইয়ের সাথে মেঘ ছবি পোস্ট করেছে, এটা বিশ্বাসযোগ্য নয়। পাশে এক বান্ধবীকে বলল চিমটি কাটতে, বারবার ছবিটা দেখছে। খুশিতে বন্যার চোখ ছলছল করছে। ডে পোস্টে রিপ্লাই দিয়েছে, কল দিয়েছে, মেঘ নেটে নেই। আনন্দে বন্যার হাত কাঁপছে। মেঘের নাম্বারে বারবার কল দিচ্ছে, মেঘ রিসিভ করছে না। মেঘের সাথে কথা না বললেও শান্তি পাচ্ছে না। 10-15 বার মেঘকে কল দেওয়ার পর তানবীরের নাম্বারে ডায়াল করলো। তানবীর রিসিভ করে সালাম দিল। বন্যা সালামের উত্তর দিয়ে উত্তেজিত কণ্ঠে শুধালো, মেঘ কোথায়? বনু তো এখানে নেই। কেন, কি হয়েছে? একটু দরকার ছিল, মেঘকে কি দেওয়া যাবে? আচ্ছা ওয়েট করো, আমি দেখছি। এখন কোথায় তুমি? ভার্সিটিতে। সব ঠিক আছে তো? মনে হচ্ছে কোনো বিষয় আপসেট। আপসেট না, এমনি মেঘের সাথে একটু কথা ছিল। তানবীর কথা বলতে বলতে মেঘের রুমে গিয়ে ফোন দিয়ে আসছে। মেঘ বন্যার সাথে কথা বলে একেবারে রেডি হয়ে তানবীরের ফোন নিয়ে নিচে নামছে। তানবীরকে খুঁজতে খুঁজতে গেট পর্যন্ত চলে গেছে। গেটের কাছে তানবীর সাকিব সহ
মাইশার আরও কয়েকটা কাজিন কাজ করতেছিল। আবির এখানে নেই। মেঘ ডাকতেই তানবীর উঠে এসে ফোনটা নিল। মেঘ চলে যেতে নিলে তানবীর গম্ভীর কণ্ঠে শুধালো, তোর ফ্রেন্ড কল দিয়েছিল কেন? মেঘ আমতা আমতা করে বলল, ক্লাসের জন্য। কাল ক্লাস আছে? হ্যাঁ। মেঘ যেতে নিলে তানবীর পুনরায় ডাকলো। শুন। মেঘ মুখ গোমরা করে বলল, আমি জানি তুমি কি বলবা। বলবা বরযাত্রী আসলে ঘর থেকে যেন না বের হয়, কারো সাথে যেন কথা না বলি, খাবার ঘরে নিয়ে খাওয়াবো, এইসবই তো। তানবীর সশব্দে হেসে বলল,